সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পরিসংখ্যানের যে দ্বিতীয় পর্ব রয়েছে তা নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আমরা কিছু বিন্যস্ত উপাত্তর সমাধান করব, প্রশ্ন সমাধান করব। আশা করছি পুরো ক্লাস জুড়ে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই ক্লাসটি দেখার পরে তোমার পরিসংখ্যানে যে 20-20 নম্বর পাওয়ার উপযোগী এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়া হবে। আশা করছি পুরো ক্লাসটি জুড়ে আমাদের সাথে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বিন্যস্ত চার্ট দেখা যাচ্ছে। এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা হলো 6, 8, 10, 12, 5, 7, 2। এতটুকু কেমন? তো আশা করছি তোমরা মোটামুটি এটার যে অঙ্কগুলো রয়েছে এগুলো আহ, এর আগে দেখেছ। তো চলো আমরা সর্বপ্রথম এই চার্টের আলোকে আমরা এটার যে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। তো ক্রমযোজিত গণসংখ্যার জন্য আসলে 3টা ঘর লাগবে। সেই 3 ঘর দিয়ে আমরা কাজ শুরু করব। তো চলো আমরা যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব তার জন্য যে 3টি ঘর আমি ইতিমধ্যে 3টি ঘর করে নিয়েছি। এখন এখানে কি কি লিখতে হবে ওটা একটু বলি। প্রথম ঘরে আমরা লিখব শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। দ্বিতীয় ঘরে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা। আর তৃতীয় ঘরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা ব্যবধানগুলো এখান থেকে 4 থেকে লিখে নিই। প্রথম হচ্ছে আমাদের 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যাগুলো লিখে নিবে এখান থেকে 4 থেকে 6, 8, 10, 12, 5, 7 এবং 2। আচ্ছা, এবারে আসো, এই দুটো তথ্য তো আমরা উদ্দীপক থেকে পেয়ে যাব। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা আসলে কিভাবে বের করতে হয় এটা হচ্ছে আমাদের জানা মুখ্য বিষয়। তাহলে আসো, প্রথমে যে গণসংখ্যাটা আছে এটা এখানে বসে যাবে, অর্থাৎ 6 এর 6। এরপরে মনে রাখবে এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরের গণসংখ্যাটা যোগ করব। তাহলে এখানে আছে 6 আর এখানে আছে 8, 8 আর 6 যোগ করলে এখানে পাচ্ছি আমরা 14। 14 আর 10 এর পরের এই 10 যোগ করব এটার সাথে, তাহলে এখানে হবে 24। 24 আর আমরা এখানে 12 যোগ করব। 12 যোগ করলে হবে 36। 36 আর আমরা 5 যোগ করব এখানে, তাহলে এটা হবে 41। 41 আর 7 এখানে যোগ করো, তাহলে হবে 48। 48 আর 2 যোগ করলে হবে এখানে 50। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। কাঙ্ক্ষিত ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। এই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের পরে আমরা এখানে এখন করব কিভাবে আমাদের গাণিতিক গড় করতে হয়। আচ্ছা, আমি আরেকটা কাজ একটু করে নিই। মানে এই তথ্যের আলোকে আমাদেরকে মদ্যপ করা যায়। তাহলে আমরা এই চার্টের আলোকে আমরা মদ্যকটা একটু আগে করে নিই। মদ্যক কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে মদ্যকের জন্য আমাদেরকে আগে এই ঘরটা করে নিতে হবে। ঘর করার পরে আমাদেরকে এরপরে লিখতে হবে মদ্যকের সূত্রটি। তাহলে আমি একই পাশাপাশি মদ্যকটা আগে নির্ণয় করে নিই। মধ্যক। মধ্যকের আমরা প্রথম ক্লাসে মধ্যকের একটা সূত্র লিখে দিয়েছি। যারা প্রথম ক্লাসটি এখনো দেখো নাই অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নিবে। ভিডিও ডিসক্রিপশন লিংকে প্রথম ক্লাসের লিংক দেওয়া থাকবে, তোমরা এটা দেখে নিবে। কারণ প্রথম ক্লাস না দেখে এই ক্লাসে আসলে তোমার জন্য এটা খুবই টাফ হয়ে যাবে বোঝা। এই জন্য আগে সূত্র এবং বেসিক যে তথ্যগুলো আলোচনা করেছি সেটা আগে দেখে নিবে। দেখে নেওয়ার পরে দ্বিতীয় ক্লাসটি করবে। তা আসো, আমরা মধ্যকের সূত্রটি জানি। L প্লাস n/2 minus fc into h/fn। আচ্ছা, এই জায়গায় আমাদেরকে জানতে হবে এই প্রত্যেকটা মান আসলে কি, এল কি, এটা আমাদেরকে বের করতে হবে।
এন কি এটা বের করতে হবে, এফ সির মান বের করতে হবে, এইচ এর মান বের করতে হবে, তারপর এফ এম এর মানটা বের করতে হবে এই চার্ট থেকে। তাহলে এল কি এটা এটা বোঝার জন্য আমি আগে একটু বলি, এই চার্টের দিকে এখানে তাকাও। এখানে এই গণসংখ্যা সবগুলোকে যদি আমরা যোগ করি, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সবগুলো গণসংখ্যার যোগফল হচ্ছে 50। সবগুলো গণসংখ্যার যোগফল হয়েছে 50। আমরা এই 50কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ n/2। 50কে 2 দিয়ে ভাগ করলে 50-এর অর্ধেক হয় কত? 25। তা আমরা এখানে গুণে দেখব কোন ঘরে আসলে 25 হয় যোগফলটা। এখানে 6, 6 আর 8 14, 14 আর 10 24, 24 আর 24 এখান পর্যন্ত 24, তাহলে 25 হওয়ার জন্য আমাকে অবশ্যই এই ঘরে আসতে হয়। এটা হচ্ছে একটা টেকনিক। এটাই হচ্ছে বেসিক্যালি এই যে মধ্যক সীমাটা বের করার এটা প্রধান টেকনিক। কিন্তু এছাড়াও আরেকটা টেকনিক আমি তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা? 12। এই সবচেয়ে বড় গণসংখ্যার গড় মধ্যক শ্রেণী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মনে রাখবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 12। আমি একটু এই লাইনটাকে একটু মার্ক করে রাখলাম, এই সীমাটাকে আমি একটু মার্ক করে রাখলাম, এটা আমার কাজে লাগবে। তাহলে আমরা যে এখানে এল লিখেছি, এলটা আসলে কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণীতে হচ্ছে এটা, তার মধ্যে শ্রেণী ব্যবধানের গড় কোনটা? এটা। এদের মধ্যে নিম্ন, নিম্ন মানে ছোটটা, তার মানে এল হচ্ছে আমার এখানে 61, মনে রাখবো। মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যবধানের নিম্ন সীমাটা 61। এরপর আসো এন, এন এর মান হচ্ছে মোট গণসংখ্যা, এন এর মান হচ্ছে এখানে 50। তাহলে আমরা এন এর মান লিখবো এখানে 50, n equal to 50। এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। আবার বলছি, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে 24। তাহলে এফসির মান হচ্ছে 24। এরপরে এইচ, এইচ হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে এখানে দেখো 31 থেকে 10, এখানে শ্রেণী ব্যাপ্তি কত আছে? এটা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দেখো 40 বিয়োগ 31 যোগ 1, 40 থেকে 31 গেলে 9 যোগ 1, তার মানে 10। এটা এভাবেও করতে পারো, অথবা আরেকটা নিয়ম হচ্ছে এই যত থেকে আছে ঠিক তুমি তত থেকে গুনবো, তাতে 31 থেকে 40 পর্যন্ত করো। তাহলে দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, দেখো 10 ঘর। তাহলে এখানে শ্রেণী ব্যবধান পেলাম আমরা 10। এরপর হচ্ছে এফএম, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কোথায় মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা দেখো তো, এটা হচ্ছে পুরাটা গণসংখ্যার গড়, তার মধ্যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কোনটা? এইটা, অর্থাৎ 12। মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে 12। তাহলে এই মানগুলো যখন আমরা সূত্রে প্রয়োগ করে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের মধ্যক নির্ণয় হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আসো আমরা এখন একটু ক্যালকুলেশনে যাই। 50 হচ্ছে এল এর মান হচ্ছে 61 যোগ এন এর মান হলো 50 ডিভাইড 2 মাইনাস এফ সির মান হচ্ছে 24 ইনটু এইচ এর মান হয়েছে 10 আর এফ এম এর মান হলো 12। তাহলে আসো দেখো কিভাবে করি। 61 61 লিখলাম, যোগ 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25 মাইনাস 24 গুণ এখানে হচ্ছে 10 হচ্ছে 12। 61 যোগ 25 থেকে 1 গেলে হবে 24 গেলে হবে 1 ইনটু এখানে হচ্ছে আগের 12। 61 যোগ 1 এর সাথে 10/12 যদি গুণ করি তাহলে এটাই হবে, এটা 10/12। এখন আমাদের কাজ হচ্ছে 10কে 12 দিয়ে ভাগ করব, করার পরে আমরা এটাকে 61-র সাথে যোগ করে দিব। তাহলে আসলে আমি একটু এখানে রাফে দেখাই। 10 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.833, 0.833। তাহলে 61-র সাথে যখন এটা যোগ করব তখন এটা হবে 61.833। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এরই সাথে সাথে আমরা আজকে দুটি প্রশ্নের কাজ করেছি। একটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়, অপর মানটি হচ্ছে মধ্যক নির্ণয় আমরা করে ফেলেছি। এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে আমরা প্রচুরক নির্ণয় করব। এরপরে আমরা মধ্যক গড় নির্ণয় করব, একটা গাণিতিক গড়, একটা সংক্ষিপ্ত গড়। আশা করছি বুঝতে পেরেছ। তো চলো আমরা এই পর্যায়ে
প্রচুরকটা একটু নির্ণয় করে নেই। আমরা এই পর্যায়ে প্রচুরক নির্ণয় করব। প্রচুরকের সূত্রটি হচ্ছে L প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু H। এটা করতে গেলেও আমাকে আগের মতন L এর মান লাগবে, F1 এর মান লাগবে, F2 এর মান লাগবে, H এর মান লাগবে। তাহলে L এর মান আমরা জানি 61, H এর মান হলো 10। তাহলে F1 আর F2 এখন নতুন করে আসছে, F1 আর F2 মানটা আমাদের জানা লাগবে। সেটা আসলে আমি বলি। এখানে মধ্য শ্রেণীর গণসংখ্যা আমরা পেয়েছি 12, তাই না? তো F1 হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী গণসংখ্যা, অর্থাৎ 12 বিয়োগ 10, এটা হলো F1। 12 বিয়োগ 10 সমান হচ্ছে 2। আর F2 হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী গণসংখ্যা, অর্থাৎ 12 বিয়োগ 5। 12 বিয়োগ 5, 12 থেকে 5 গেলে এখানে থাকবে আরো 7। তাহলে এই হচ্ছে আমাদের মান। এই মানগুলো যখন আমরা সূত্রে প্রয়োগ করব, তখনই আমরা এটার কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা আছে সেটা পেয়ে যাব। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে কাজে যাই। এল এর মান হচ্ছে কত? 61 প্লাস F1 এর মান পেয়েছি 2, 2 প্লাস F2 এর মান হচ্ছে 7 ইন্টু H এর মান হলো 10। তাহলে দেখো 61 প্লাস উপরে 2, এখানে 7 আর 2 যোগ করলে 9 গুণ 10। 61 যোগ এই 10টা উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 10 দুগুণে 20 ভাগ 9। 61 যোগ 20 এর 9 দিয়ে ভাগ করলে দেখো 9 দুগুণে 18, আরো কত থাকে? 2 থাকে, দশমিক দিয়ে শূন্য দিলে 2, আবার 9 দুগুণে 18, 2 2 2 2 আসবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এটার সাথে যদি যোগ করে দিই তাহলে 61 আছে, তারপর 63.22, আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ প্রচুরক। তাহলে আমরা প্রচুরকটা পেয়ে গেলাম 63.2222, অনেকগুলো 2 আসবে। যেহেতু এটা নিঃশ্বাসে বিভাজ্য নয়, এটা এইভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত, ঠিক আছে? তো আমরা দশমিকের পরে বেসিক্যালি 2 ঘর নিয়ে কাজ করি, তো আমরা 2 ঘর নিয়েছি। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ প্রচুরকের। আশা করছি প্রচুরকটাও তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্নে আমি যে ক্রাইটেরিয়াটা বলছি, মানে যে 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 ফর্মুলাটা দেখিয়েছি, বিন্যস্ত উপাত্ত দিয়ে হুবহু আমার এই প্রশ্নটা আসবে, বিষয়টা এমন না। এখানে 30 থেকে 31 থেকে 40 না এসে এখানে 20 থেকে 25 আসতে পারে, পরেরটা 26 থেকে 30 আসতে পারে, 29 এইভাবে আসতে পারে, অর্থাৎ মান পাল্টাই আসতে পারে। এখানে 6 এর জায়গায় 8, 10, 12 যাই হোক, তবে এই করার নিয়মটা হচ্ছে এটা। তোমরা যদি এই নিয়মটা ভালোভাবে শিখে নাও, তাহলে যে কোনো অঙ্ক আসুক তোমরা সেক্ষেত্রে এটাকে করতে পারবে। আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে অবশ্যই গ আমাদের যে গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা রয়েছে, আমরা সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতন এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।